দক্ষিণা বাতাস বইছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ছাদের এক কোনায় টিমটিম আলোয় জ্বলছে এনার্জি বাল্ব, রাতের আকাশে মেঘ জমেছে। একটু আগেই আকাশে ঝলমলে চাঁদ আর তারকারাজির মেলা বসেছিল, অথচ মুহূর্তেই ঝলমলে আকাশে ছেয়ে গেছে কালো মেঘের ছায়া। এখন আর আকাশ হাতরে চাঁদের দেখা পাওয়া মুশকিল, তবে ভীষণ দূরত্বে থাকা ঝাপসা আলোয় জ্বলছে একটা দুটো তারা। পরী খুব মনোযোগ দিয়ে আকাশ দেখছে। আকাশ ওর ভীষণ পছন্দের। পরী মাঝে মাঝেই রাতের আকাশ দেখে, ঝলমলে আলোয় জ্বলজ্বল করা চাঁদের আলো গায়ে মাখে। পরী ছাদের দোলনায় বসে আছে, হাতে নিজের ফোন। এই সময়টাতে এহতিশামের কল আসবে। পরী কাঙ্ক্ষিত মানুষটার ফোনকলেরই অপেক্ষায় হলো, তাই মিনিট কয়েক পরে পরীর ফোন টুংটাং আওয়াজে বেজে উঠল। পরীর ঠোঁটে খেলে গেল এক অমায়িক হাসি, তড়িঘড়ি করে ফোন চোখের সামনে ধরতেই স্ক্রিনে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল, অসভ্য সাদা বিলাই। নামটা দেখেই পরী ফিক করে হেসে উঠল। এই তো কিছুদিন আগেই এই নামে সেভ করেছে। পরী সাথে সাথে কল রিসিভ করল না। সারাদিন পর কল করেছে। লোকটা কি জানে না পরী লোকটার ফোনকলের অপেক্ষায় থাকে? তাহলে এত গড়িমসি কেন করে লোকটা? ধরবে না কল? পরীকে অপেক্ষা করানো, তাই না? এখন নিজেও অপেক্ষা করুন, হো হো। পরী এসব বিড়বিড় করে বললেও কথা শেষ করে মুখ বাঁকালো। একে একে দুবার রিং হয়ে কেটে গেল। পরী স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে হাসল। মনে মনে ঠিক করল তিনবারের সময় সে কলটা রিসিভ করবে, কিন্তু আফসোস তৃতীয়বার আর কোনো কল এলো না। পরী চোখ মুখ কুঁচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। ফোনটা একদম দুহাতে তোলে নিল, যাতে আবার কল এলে সাথে সাথে রিসিভ করতে পারে। পরীর আশায় সে ঘুরে বালি। তৃতীয়বারের মতো এহতিশাম আর কল করল না। রাগে দুঃখে পরীর নাক মুখ লাল হয়ে উঠল। চোখ দুটো টলমল করে উঠল। ইচ্ছা করছে নিজের মাথা নিজে ফাটাতে, কেন সে কলটা রিসিভ করল না। আর ওই তান লোকটাই বা কেমন? আবার কল করল না। পরীর এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছা করছে। পরী করল ও তাই। যা লোকটা কেন কল করল না? কেন? 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 পরপর নিজমনে আওড়ালো, সে করেনি তাতে কি? পরী কল করবে। যেই ভাবা সেই কাজ। পরী সাথে সাথে এহতিশামকে কল করল। তবে এবার যা দেখল, ওর ইচ্ছা করছে সবকিছু ছেড়ে ছুড়ে সে বনবাসে চলে যাক। রাগে মাথা ফেটে যাচ্ছে পরী। না হয় কল রিসিভ করেনি, তাই লোকটা আর কল করবে না? কল করবে না তো না করুক, তাই বলে অফলাইনে চলে যাবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, আপনার মতো পাষাণ লোক দুটো দেখিনি সাদা বিলাই। ইচ্ছে করছে আপনার সবগুলো চুল ছিঁড়ে ফেলি। আপনার ফর্সা গালে খামচে দিই। ধ্যাতো দ্যাতো ধ্যাতো। রাগ কমছে না পরীর। কি করলে রাগ কমবে? এহতিশামের ওই সিল্কি চুলগুলো টেনে দিতে পারলে? হয়তো তাই। পরীর রাগের মাত্রা বাড়িয়ে দিতে ছাদে আসলো আনান। ছাদ দরজা থেকে সোজা এসে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে, পরনে ব্লু টি শার্ট আর ব্ল্যাক জিন্স। ফর্সা মুখশ্রীতে বাঁকা হাসি ঝুলছে। আনান কখন এসে ছাদে দাঁড়িয়েছে পরী লক্ষ্য করেনি, সে তো ফোন নিয়ে ব্যস্ত। আনান এবার এগিয়ে এসে দোলনার কাছে দাঁড়িয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, পরী যে একা একা চন্দ্র বিলাস করছো নাকি? পরী থতমত খেয়ে বসল। নিস্তব্ধতায় মোড়া ছাদে হুট করে কারো কণ্ঠস্বরে ভয় পেল। যখন বুঝল ভেসে আসা কণ্ঠের মানুষটা আনান, তখন ছিটকে উঠে পড়ল দোলনা থেকে। পরপর আনানের দিকে দৃষ্টিপাত করল। ছাদের আলোয় ভেসে উঠল আনানের ফর্সা মুখশ্রী, যার চোখে মুখে ঝুলছে শয়তানি হাসি। পরী চোখ মুখ কুঁচকে ফেলল। এমনিতেই রাগে তার শরীর জ্বলছে, তার উপর এই আনান। তরতর করে রাগ বাড়ল পরীর। বিরক্তি মোড়া কণ্ঠে বলল, আপনি এখানে কেন? আনান আয়েশ করে দোলনায় বসল। পরী এখনো চোখ মুখ কুঁচকে আনানের দিকে তাকিয়ে আছে। আনান পরীর দিকে তাকিয়ে বলল, ওই তুমি যা করছিলে তাই? পরী, মানে? আনান, চন্দ্রবিলাস। চন্দ্রবিলাস? তুমি একা একা চন্দ্রবিলাস করছো, তাই তোমাকে সঙ্গ দিতে এসেছিলাম। পরী দাঁতে দাঁত চেপে ধরল, বলল, আপনার মতো মানুষের সঙ্গ আমার লাগবে না আনান ভাই। আনান বাঁকা হাসল, বলল, তবে কার লাগবে? কি যেন নাম, এহতিশাম নাকি কি? তার? পরী মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। আনান, তা তোমার জামাই, কি তোমার খবর নেই না? এতক্ষণ দেখি হাত পা ছড়াই কাঁদতেছিলা। পরী বলল, তা দিয়ে আপনার কি? আনান ক্রুটিল হাসল, দোলনায় পা ঝুলাতে ঝুলাতে বলল, দেখো গিয়ে কোন মেয়ের সঙ্গে। বিদেশি মানুষ, ওর কি আর বউয়ের অভাব? তুমি অমন দুই নাম্বার মানুষকেই কেন বিয়ে করলে বলো তো?
পরীর ইচ্ছা করছে এই শয়তানটাকে থাপ্পড় মারতে, নিজের চরিত্রের ঠিক নেই, আসছে আরেকজনের চরিত্রের ব্যাখ্যা দিতে, অসহ্যকর লোক একটা। পরী এই শয়তানটাকে আর ভয় পায় না, বরং এখন একে দেখলে পরীর রাগ হয়, ভীষণ রাগ। রিপ্তি যে কি বুঝে এমন একটা লোককে বিয়ে করলো কে জানে? মেয়েটার আসলে মাথা ঠিক আছে তো? রিপ্তি বাড়িতে এসেছে পর্যন্ত পরীর সাথে, এমনকি কারো সাথে ঠিকঠাক কথা বলছে না। নিজের রুম থেকে বের হচ্ছে না, অথচ এই নির্লজ্জকে দেখো সারা বাড়ি টইটি করে ঘুরে বেড়াচ্ছে। পরী দাঁত কিরমির করে শক্ত কণ্ঠে বলল, আনান ভাই, নিজের চরকায় তেল দিবেন প্লিজ। আর নেক্সট টাইম আমি ছাদে থাকলে ছাদে আসবেন না, কথাটা মাথায় সেট করে নিবেন। বলেই পরী পা বাড়ালো ছাদ থেকে চলে যাওয়ার জন্য। আনান এবার পরীর বাম হাত শক্ত করে চেপে ধরল, শক্ত গলায় বলল, তোর মতো মেয়ের জন্য অমন 2 নাম্বার মানুষই ঠিক। আনানের চোখ মুখ কঠিন হয়ে উঠেছে। আনান এত শক্ত করে পরীর হাত চেপে ধরেছে যেন হাড় ভেঙে গুড়িয়ে যাচ্ছে। পরী হাত ছুটানোর জন্য মোচড়াচ্ছে দেখে আনান আরো শক্ত করে পরীর হাত চেপে ধরল। পরী চেঁচানো গলায় বলল, হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। আনান যেন কিছু শুনল না। সে একই ভাবে ধরে রইল পরীর হাত। এবার পরীর একদম কাজ ঘেঁষে দাঁড়ালো। ঘৃণায় সারা শরীর রিরি করে উঠল পরীর। হাতের ব্যথায় পরীর চোখ টলমল করছে, তবুও শক্ত গলায় বলল, দূরে যান, দূরে যান আমার থেকে, হাত ছাড়ুন আনান ভাই, না হলে আমি বাড়ির সবাইকে ডাকতে বাধ্য হব। আনান বাঁকা হেসে বলল, ডাক সবাইকে, তারপর কি হবে? ছোট বোনের জামাইয়ের সাথে স্টি। পরী দাঁতে দাঁত চেপে বলল, ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। শক্ত গলায় বলল, শাট আপ। আপনার লজ্জা করছে না এসব বলতে? কতটা নির্লজ্জ আপনি! ঘৃণা হচ্ছে আপনাকে। আনানের চোয়ালদয় শক্ত হয়ে উঠল। পরী এক হাতে আনানকে ধাক্কা মেরে বলল, ওই বাচ্চা মেয়েটাকে আপনি ফাঁসিয়েছেন। কতটা নিকৃষ্ট মানুষ আপনি! আনান ভাই! রিপ্তির কণ্ঠস্বর কানে বাজতেই আনান পরীর হাত ছেড়ে দিল। পরী ছিটকে সরল দূরে। রিপ্তি দ্রুত পায়ে এসে আনানের সামনে দাঁড়ালো, চোখ মুখ কঠিন হয়ে আছে মেয়েটার। আনান বলল, তুই এখানে? রিপ্তি শক্ত গলায় বলল, আপনি এখানে কেন? আনান পরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এই তো চাঁদ দেখছিলাম পরীর সাথে। পরীর সারা শরীর এখনো রাগে কাঁপছে, ইচ্ছা করছে আনানের গালে করে চর বসাতে। রিপ্তি একবার পরী আরেকবার আনানের দিকে তাকিয়ে আনানকে শক্ত গলায় বলল, আমি আপনার বউ থাকতে আপার সাথে কেন চাঁদ দেখবেন? পরী গোল গোল চোখ করে রিপ্তিকে দেখল। এই মেয়ের এত পরিবর্তন! রাতারাতি একটা মানুষ এত পরিবর্তন হয়? রিপ্তি কি ভুলে গেছে আনান কতটা জঘন্য মানুষ? রিপ্তি, রুমে চলুন। আনান তুই যা, আমি আসছি। রিপ্তি, না এক্ষুনি আসুন। আনান কপাল কুঁচকালো। রিপ্তি আনানের হাত টেনে গটাগট পায়ে ছাদ থেকে নেমে গেল। পরী দীর্ঘশ্বাস ফেলল, হাতের দিকে তাকাতেই দেখল হাত লাল হয়ে উঠেছে। রাগে সারা শরীর কেঁপে উঠল। একটা জঘন্য লোক। জঘন্য, জঘন্য, জঘন্য। সে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে এলো। ড্যাশ 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 ড্যাশ। রাত 10:20 একটু আগের মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে ঝুম বৃষ্টি হচ্ছে। পরী জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। এই যে বৃষ্টি, ঝুম বৃষ্টিও পরীর ভীষণ প্রিয়। পৃথিবীর সকল সুন্দর জিনিসগুলো এই অসুন্দর মানবীর ভীষণ প্রিয়। যেমন ফুল, বৃষ্টি, চাঁদ। পরী এক হাত জানালার গ্রিল ভেদ করে বাহিরের বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। একদিকে এহতিশামের উপর রাগ, অন্যদিকে আনানের উপর রাগে মাথা ফেটে যাচ্ছে পরীর। এই ঠান্ডা বৃষ্টি কণাগুলো আনানের চেপে ধরা জায়গায় টুপোটুপ করে পড়ছে। পরী ব্যথায় চোখ বুজে ফেলছে। তখন রুমে এসেই নিজের ফোনটা ছুঁড়ে ফেলেছিল বিছানায়। এখন ফোন রিং হতেই সেদিকে তাকালো পরী। পরীর ইচ্ছে করছে না কল রিসিভ করতে, আর এখন এহতিশাম নিশ্চয় কল করেনি। পরী ঠাই দাঁড়িয়ে রইল জানালার পাশে। এই বৃষ্টির ছিটফোঁটায় পরীর কপালের এলোমেলো চুলগুলো ভিজিয়ে দিচ্ছে। চোখ মুখে ছোট ছোট পানির কণা জমছে, সেদিকে পরীর খেয়াল নেই। পরী বৃষ্টির ফোঁটা হাতে জমাতে জমাতে বলল, মিস ইউ সাদা বিলাই। ফোন তখনও বেজে চলেছে। পরী চোখ মুখ কুঁচকে ফোন হাতে তুলতেই দেখল এহতিশামের কল। পরীর চক্ষু চড়কগাছ, সে আর দেরি করল না, সাথে সাথে কল রিসিভ করতে যাবে তখনই কলটা কেটে গেল। পরীর ইচ্ছা করল এই বৃষ্টির পানিতে ডুবে রক্তে এবার যদি লোকটা আর কল না করে। না, পরী এবার সাথে সাথ কল করতে যাবে তখনই ফোন বেজে উঠল। পরী সময় নিল না, সাথে সাথে কল রিসিভ করে উদ্বিগ্ন গলায় বলল,
হ্যালো। এহতিশাম অপাশ থেকে ঠোঁট চেপে হাসল। ফোনের অপাশ থেকে ঝুম বৃষ্টির শব্দ ভেসে আসছে। এহতিশামকে চুপ থাকতে দেখে পরি আবারও বলল, কথা বলছেন না কেন? চুপ করে থাকার জন্য কল করেছেন? যদি তাই হয় রাখছি আমি। অপাশ থেকে এহতিশাম শীতল গলায় ডাকল, পরি। পরি ফোন কানে চেপে ধরল। এই কণ্ঠস্বরটা শোনার জন্য পা গ ল হয়ে উঠেছিল পরি। মাঝে মাঝে পরির মনে হয় সে পা গ ল হয়ে যাচ্ছে, আর তার পাগলামির একমাত্র কারণ এহতিশাম নামক মানুষটা আবার তার পা গ লামির প্রতিষেধক ও এহতিশাম নামক মানুষটা। এ কেমন অনুভূতির জালে জড়িয়েছে পরি, যেটা থেকে পরি চাইলেও বের হতে পারছে না। পরি ধীর কণ্ঠে বলল, হু। এহতিশাম প্রতিদিনের মতো আজকেও বলল, ডু ইউ মিস মি? তবে পরি প্রতিদিনের মতো ঠোঁট বাঁকিয়ে না বলল না, সে ধীর গলায় বলল, হু। এহতিশাম এবার একটু শব্দ করেই হাসল। পরি এহতিশামের হাসির শব্দ শুনে কপাল কুঁচকালো, শক্ত গলায় বলল, ধ্যাত। এহতিশাম বলল, বউ মিস করছে, এখন আমি কি করতে পারি? পরি বলল, ঘোড়ার ডিম। এহতিশাম অবাক হওয়ার ভান করে বলল, সে আবার কি? কিভাবে করে? পরি চোখ পাকালো। এতক্ষণ লোকটার সাথে কথা বলার জন্য পা গল হয়েছিল, এখন লোকটার সাথে কথা বলে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। পরি ফোনের এপাশে চোখ পাকালো, শক্ত গলায় বলল, রাখছি আমি। এহতিশাম শব্দ করে হেসে বলল, শোনো প্রাণ। পরি ফোন আবারও কানে চেপে ধরল। প্রাণ? কাকে ডাকলো? পরিকে? পরি এই লোকটার প্রাণ? কবে? কোথায়? কখন থেকে? অপাশ থেকে এহতিশাম বলল, কলিং বেল বাজছে। পরি মানে? পরি ভেবেছিল এহতিশাম কিছু বলবে, এমন কিছু যেটা পরি শুনতে চায়, কিন্তু লোকটা কি বলল? কলিং বেল বাজছে? ধ্যাত। এহতিশাম তাড়া দিয়ে বলল, কলিং বেল বাজছে, কেউ এসেছে হয়তো, যাও। রাখছি। পরি চোখ আরান্ত শব্দ করে উঠল। এহতিশাম তাড়া দিয়ে বলল, যাও। বলেই এহতিশাম ফোন কাটল। পরির রাগে ফুসফুস করতে করতে নিচে যেতে লাগল। অথচ বোকা পরির মাথায় এটা এলো না যে কলিং বেলের আওয়াজ সে শুনল না। সে কলিং বেলের আওয়াজ ফোনের অপাশ থেকে এহতিশাম কিভাবে শুনল? তার মাঝে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, যেখানে পরি কিছু শুনছে না সেখানে এহতিশামের শোনা অসম্ভব। পরি দপাদপ পায়ে নিচে নামতেই দেখল আয়রা বেগম টেবিল থেকে সবকিছু কিচেনে নিয়ে যাচ্ছে। আয়রা বেগম মেয়েকে দেখে থমথমে গলায় বলল, কি লাগবে? পরি শুনল না, সে দরজার দিকে যাচ্ছে। আয়রা বেগম মেয়েকে ডেকে ধমকে বলল, কোথায় যাচ্ছিস এই রাতে? বাহিরে বৃষ্টি হচ্ছে, দেখছিস না? পরি বলল, কখন থেকে কলিং বেল বাজছে শুনছ না? দরজা খুলছ না কেন? আয়রা বেগম এবার কপাল কুঁচকে মেয়ের দিকে চাইল। মেয়ে কি পা গলটা গল হয়ে গেল নাকি? কলিং বেল কোথায় বাজছে? সে তো কখন থেকে এখানে, কই কলিং বেলের আওয়াজ তো শুনল না। আয়রা বেগম লম্বা শ্বাস টেনে টেবিল থেকে তরকারির বাটিটা নিয়ে কিচেনের দিকে গেল। পরি বিড়বিড় করতে করতে দরজা খুলতেই হতভম্ব হয়ে গেল, থতমত খেয়ে বসল। গোল গোল চোখ করে সামনে তাকালো। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে চোখ দুটো কটর হতে বের হওয়ার উপক্রম। সামনে থাকা মানুষটা সত্যি কিনা দেখার জন্য দুহাতে চোখ কচলালো, পরপর চিবুক গিলে বলল, আপনি? অপাশের লোকটা এবার চোখ টিপল। দরজার অপাশ থেকে ভেসে আসলো চেনা সেই কণ্ঠস্বর। বউ মিস করছিল, কি আর করার? পরি বোকা বোকা চাহনিতে বলল, আপনি স্বপ্ন? এহতিশাম এবার হেসে উঠল। পরির অর্ধভেজা কপালে নিজের আঙুল দিয়ে টোকা মারল। বলল, হয়তো স্বপ্ন। পরি তৎক্ষণাৎ বলল, অ্যাঁ? এহতিশাম ঠোঁট চেপে ধরল, বলল, অ্যাঁ নয় হ্যাঁ। পরি চোখের পলকহীন তাকিয়ে আছে এহতিশামের দিকে। এহতিশাম এগিয়ে এসে পরির অর্ধভেজা কপালে ঠোঁট ছোঁয়াল। ডাকল, ম্যাডাম। পরি নড়েচড়ে উঠল, সম্বিত ফিরে পেল। সে তড়িঘড়ি করে বলল, হু। এহতিশাম ঠোঁট টিপে বলল, এখানেই দাঁড় করিয়ে রাখবেন? পরি তড়িঘড়ি করে সরে দাঁড়ালো, তখনই দরজায় এসে দাঁড়ালো মেহতাব, হাতে এহতিশামের লাগেজ। এই তো সন্ধ্যায় এহতিশামকে নিতেই গিয়েছিল মেহতাব। মেহতাব পরীকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কি সমস্যা? পরি দুদিকে মাথা নাড়ল। মেহতাব লাগেজ হাতে বাড়ির ভিতর ঢুকল। এহতিশাম হাসতে হাসতে পরির হাত টেনে বাড়ির ভিতর ঢুকল। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।